আমাদের সিলেবাসে অ্যাসিড ক্ষার লবণ যা আছে সেটা হচ্ছে কাকে অ্যাসিড বলে, কাকে ক্ষার বলে, কি কি ধরনের অ্যাসিড হয়, এই সমস্ত বিষয়ে খুব ডিটেলে নয়, তবে কিছু অ্যাসিডের কিছু ধর্মাবলী, বিশেষ করে কেমিক্যাল প্রপার্টি কিছু, সেইগুলো নিয়ে আমাদের একটু আলোচনা করতে হবে। প্রথম যে জায়গাটায় আসবো সেটা হচ্ছে অ্যাসিড কাকে বলে। অ্যাসিড কাকে বলে এই নিয়ে বিজ্ঞানীদের মধ্যে বহুদিন ধরে বহু রকম চিন্তাভাবনা ছিল, এবং সেই যুগে যেগুলো প্রধানত স্বাদে টক হয়, হুইচ কম্পাউন্ডসই বলি, হুইচ কম্পাউন্ডস ওয়ার সাওয়ার টু টেস্ট, তাদেরকে অ্যাসিড বলা হতো সেই যুগে। তারপরে যখন কেমিস্ট্রি আস্তে আস্তে ডেভেলপ করলো, পরবর্তীকালে আরেনিয়াস বলে একজন বৈজ্ঞানিক, তিনি একটি থিওরি দিলেন। কি সেই থিওরি? না, যে সমস্ত কম্পাউন্ড অ্যাকোয়াস সলিউশনে H+ আয়নস দিতে পারে তারাই অ্যাসিড। এটা হচ্ছে আরেনিয়াসের ডেফিনিশন। আরেনিয়াস ডেফিনিশন অফ অ্যাসিডস হচ্ছে যে সমস্ত কম্পাউন্ডস H+ দিতে পারে, ফ্রি H+ সাপ্লায়ার যারা, তারা অ্যাসিড। ওনার উদাহরণের মধ্যে যেমন হাইড্রোক্লোরিক অ্যাসিড, সেটা ডিসোসিয়েট করলে H+ দেয়, H2SO4 H+ দেয়, HNO3 H+ দেয়। আমি তো একটা উদাহরণ লিখছি, দেখো। অ্যাসিড, আরহেনিয়াস, ডবল আর বানানে, সেটাই একবার দেখে নিলাম। those substances which can supply H+ ions in aqueous solution. H+ মানে কি? H+ মানে তো একটা প্রোটন। হাইড্রোজেন পরমাণু বা হাইড্রোজেন অ্যাটম থেকে যদি আমি ইলেকট্রনটা বার করে দিই, তাহলে কি পড়ে থাকে? শুধুমাত্র একটা প্রোটন, নিউট্রন নেই কোনো, অর্ডিনারি হাইড্রোজেনের বেলায়। এবার আরেনিয়াস যে উদাহরণগুলো নিয়ে আলোচনা করেছিলেন, যেমন ধরো HCl, এটা ডিসোসিয়েট করে অ্যাকোয়াস সলিউশনে H+, Cl-, H2SO4, এটা ডিসোসিয়েট করে 2H+ প্লাস SO4 2-, HNO3, এটা ডিসোসিয়েট করে H+ প্লাস NO3-। আরও উদাহরণ নিই, ধরো অ্যাসিটিক অ্যাসিড CH3COH, যেটাকে আমরা ভিনিগার বলে জানি, এটার এইখান থেকে ভেঙে যায়, অর্থাৎ H+ প্লাস CH3COO-, এই আয়নটাকে বলা হয় অ্যাসিটেট আয়ন। ঠিক আছে। ফর্মিক অ্যাসিড, ফর্মিক অ্যাসিডের ফর্মুলা হচ্ছে এরকম, COOH-টা থাকবে, কেন থাকবে সেটা ক্লাস 10-এ তোমাদের অর্গানিক কেমিস্ট্রি যেখানে আছে সেখানে পড়বে। এই অর্গানিক অ্যাসিডগুলোর ক্ষেত্রে এই COOH, কার্বক্সিলিক অ্যাসিড গ্রুপ, এরকম একটি থাকে, এবং সেখান থেকে আবার এইখান থেকে এটা ভাঙবে, অর্থাৎ H+ প্লাস HCOO-, এটা হচ্ছে ফরমেট, এর নাম হচ্ছে ফরমেট, এর নাম হচ্ছে অ্যাসিটেট। অ্যাসিটিক অ্যাসিড, ফর্মিক অ্যাসিড। ফর্মিক অ্যাসিড জানো তোমরা পিঁপড়ের হুলে থাকে। উনি এই উদাহরণগুলো ওনার সময় উপস্থিত ছিল, উনি সেখান থেকে বলেছিলেন যে যে এন্টিটিগুলো, যে কম্পাউন্ডগুলো, যে সাবস্টেন্সগুলো হুইচ ক্যান প্রডিউস
H plus ions, free H plus ions in aqueous solutions, they are called acids. এটা দীর্ঘদিন চলেছিল, এটা নিয়ে বিশেষ কিছু তর্ক বিতর্ক ওঠেনি, কিন্তু একটা জায়গায় পরবর্তীকালে প্রশ্ন এলো যে H2O সেটাও তো কিছুটা পিওর H2O, খুব সামান্য পরিমাণ হলেও it can dissociate as like this H plus আর OH minus, তাহলে H2O টা কি অ্যাসিড? এইটা কি তাহলে অ্যাসিড? একটা বড় প্রশ্ন। তাহলে এবার অ্যাসিডগুলো H প্লাস আয়ন্স দেয় ঠিকই অ্যাকোয়াস সলিউশনে, কিন্তু যে সমস্ত এন্টিটিগুলো H প্লাস আয়ন্স দেয় সবাই অ্যাসিড এটা বলা যাচ্ছে না তাহলে, কারণ আমরা বুঝতেই পারছি H2O থেকে H প্লাস OH মাইনাস আসে, তাহলে H2ওটা তো আর অ্যাসিড নয়। তো যাই হোক, এই থিওরিটা কিছুদিন চলার পর আরেকটি, এই থিওরিটা একটু মডিফাইড হলো। আমার বোর্ড মোছার কাপড়টি কোথায় গেল? এইখানে আছে। সেই থিওরিটা হচ্ছে ব্রোনস্টেড লোরি দিলেন। ব্রোনস্টেড লোরি, লরি নয় লোরি, LOWRI, পুরো নামটা হচ্ছে ব্রোনস্টেড, STEADও হতে পারে, আমি শিওর নই, LOWRI, ব্রোনস্টেড লোরি। স্যার ছবিটা ক্লিয়ার আসছে না। এর চেয়ে ক্লিয়ার কি করে করব? এর চেয়ে ক্লিয়ার আপাতত শোনো কানে, এর চেয়ে ক্লিয়ার আপাতত এক্ষুনি আমার হাতে আর কোনো তো অস্ত্র নেই ক্লিয়ার করার। ব্রোনস্টেড লোরি যে থিওরিটা দিলেন, উনি বললেন যে সমস্ত কম্পাউন্ডস H3O প্লাস, এটাকে কেউ কেউ বলেন হাইড্রোনিয়াম আয়ন, কেউ কেউ বলেন হাইড্রক্সিনিয়াম আয়ন। এই দুটো আয়ন, সরি মাইনাস নয় প্লাস, H3O প্লাস, এই আয়ন যারা অ্যাকোয়াস সলিউশনে দেয় তাদেরকে বলা হয় অ্যাসিড। কেন বললেন এরকম কথা? না, অ্যাকচুয়ালি আসলে যে ঘটনাটা ঘটে, এই ধরো HCl হাইড্রোক্লোরিক অ্যাসিড, এটা ভেঙে গিয়ে H প্লাস Cl মাইনাস তৈরি করলো। এইবার ওয়াটার তো আছে, ওয়াটারের অ্যাকোয়াস সলিউশনে বলেছি, তাহলে যখন ইন প্রেজেন্স অফ অ্যাসিডস ওয়াটার কিন্তু দারুণ ডিসোসিয়েট করে, সেই জন্য ইলেকট্রোলিসিসের সময় কয়েক ফোঁটা অ্যাসিড মিশিয়ে দিতে হয় জলে। মজাটা হচ্ছে এই ওয়াটারটা এইভাবে না হয়ে এই H প্লাসটা কি করে, এই H2ওটার সঙ্গে সরাসরি যুক্ত হয়ে যায়, দিয়ে একটা H আর H2, তাহলে কি হবে H3 আর O হলো, আর এই প্লাস চার্জটা এ কোথায় যাবে, এ প্লাস হয়ে গেল। অর্থাৎ এই H প্লাসটা এ একা একা থাকে না, ওয়াটার মলিকিউলের সঙ্গে কম্বাইন করে H3O প্লাস তৈরি করে, এবং সেই H3O প্লাস যারা দিতে পারে তারাই হচ্ছে হাইড্রোনিয়াম আয়ন, হাইড্রক্সিনিয়াম আয়নস যারা দিতে পারে তারাই হচ্ছে অ্যাসিডস। তেমনি করে উল্টো দিকটাও সত্যি কথা, যে ক্ষার কারা, ওয়াটার বেসেস, ওয়াটার অ্যালকালিস, অ্যালকালিকে ক্ষার বলা হয়, যে যারা OH মাইনাস আয়নস দিতে পারে, হাইড্রক্সিল আয়নস দিতে পারে, তাদেরকে অ্যালকালি বলা হয়। অ্যালকালি বা বেস এই নামটাও ব্যবহার করা হয়। ক্ষার বা ক্ষারক, বাংলায় হচ্ছে এটাকে বলা হয় ক্ষার, এটাকে বলা হয় ক্ষারক। তফাৎ কি পরে আসছি। এরা অ্যাকোয়াস সলিউশনে OH মাইনাস আয়নস যদি দিতে পারে তাহলে আমরা একে ক্ষার বলবো। সেক্ষেত্রেও দেখো ওয়াটারের মধ্যেও আবার OH মাইনাস আয়নস উপস্থিত আছে, ওয়াটার যদি ডিসোসিয়েট করে, সেই সূত্রে H2ওটা অ্যাসিডও বটে ক্ষারও বটে, তাহলে তুমি কোন দিকে যাবে? সুতরাং এই ডেফিনেশনগুলো খুব মানে এ নয় আর কি, ক্লিয়ার কাট ডেফিনেশন নয়। আবার এমন অনেক অ্যাসিড থাকতে পারে যে অ্যাসিডগুলো আদৌ অ্যাকোয়াস সলিউশনে ডিসলভ করে না। অ্যাকোয়াস সলিউশনে যদি ডিসলভ না করে তাহলে সেগুলো অ্যাসিড হবে না, এরকম অনেক অ্যাসিড আছে আর কি। সেইগুলো নিয়ে আরও পরবর্তীকালে থিওরি এসছে, লিউইস থিওরি, লিউইস অ্যাসিড, লিউইস বেস, এগুলো এই নামগুলো ব্যবহার হয়। সেটা আমাদের সিলেবাসভুক্ত বিষয় নয়, আমরা সেগুলো
পড়তে যাব না, শুধু শুধু সিলেবাস বাড়িয়ে লাভ নেই। তো যাই হোক, তা এরপর তাহলে অ্যাসিড কাকে বলে, ক্ষার কাকে বলে বুঝে গেছি। এরপর যে জায়গাটায় আসবো সেটা হচ্ছে ইনঅর্গানিক অ্যাসিড, বাংলায় বলা হয় অজৈব অ্যাসিড, আর একটা হচ্ছে অর্গ্যানিক অ্যাসিড। অর্গ্যানিক অ্যাসিডের মধ্যে কার্বন থাকবেই, এবং এই অর্গ্যানিক অ্যাসিডগুলো মূলত বিভিন্ন ধরনের প্রাণীজ বা উদ্ভিজ্জ উৎস থেকে পাওয়া যায় অর্গ্যানিক অ্যাসিডগুলো। আর ইনঅর্গানিক অ্যাসিডগুলো প্রকৃতিতে এমনি অবস্থাতেই পাওয়া যায়, যেমন ধরো HCl, H2SO4, HNO3, এগুলো প্রকৃতিতে এমনি অবস্থাতে পাওয়া যায়। এখানে যেমন CH3COH, হ্যাঁ, তারপরে HCOH, এগুলো হচ্ছে অর্গানিক অ্যাসিড। এক্ষেত্রে একটা কথা তোমরা আমাকে প্রশ্ন করতেই পারতে, কেউ করলে না প্রশ্নটা, সেটা হচ্ছে HCl তো আমাদের স্টমাকের মধ্যে থাকে না, পাকস্থলীর মধ্যে। আপনি তো স্যার বললেন যেগুলো উদ্ভিজ্জ বা প্রাণীজ উৎস থেকে নির্গত হয় সেগুলো অর্গানিক অ্যাসিড, প্রোভাইডেড তার মধ্যে কার্বন থাকবে, কার্বন কম্পাউন্ড থাকতে হবে। এখানে কিন্তু কোনো কার্বন কম্পাউন্ড নেই। আমাদের দেহের মধ্যে HCl ক্ষরণ হয় স্টমাকের মধ্যে, তার সত্ত্বেও কিন্তু HCl ইজ স্টিল অ্যান ইনঅর্গানিক অ্যাসিড। আচ্ছা, এটা তো একটা শ্রেণী বিভাগ গেল। এরপর একটা টার্ম শেখো, সেটা হচ্ছে বেসিসিটি অফ অ্যান অ্যাসিড, আর অ্যাসিডিটি অফ এ বেস। এই টার্ম দুটো অ্যাসিডের ক্ষার গ্রাহিতা, অ্যাসিডের ক্ষার গ্রাহিতা, আর এটা হচ্ছে ক্ষারের অ্যাসিড গ্রাহিতা। হোয়াট ইজ দিস থিং? কোনো একটা অ্যাসিডের মধ্যে যে সংখ্যক প্রতিস্থাপনযোগ্য রিপ্লেসেবল হাইড্রোজেন অ্যাটম উপস্থিত আছে সেটাই হচ্ছে অ্যাসিডের ক্ষারগ্রাহিতা। নাও হোয়াট ইজ রিপ্লেসেবল হাইড্রোজেন অ্যাটম? রিপ্লেসেবল হাইড্রোজেন অ্যাটম কিছুই নয়, ওই অ্যাসিডগুলোকে যখন আমরা আয়োনাইজড ফর্মে লিখছিলাম, অর্থাৎ H প্লাস প্লাস Cl মাইনাস, H2SO4 এর বেলায় লিখলাম 2H প্লাস প্লাস SO4 2 মাইনাস, HNO3 বেলায় লিখলাম H প্লাস NO3 মাইনাস, CH3COOH এর বেলায় লিখলাম H প্লাস প্লাস CH3COO মাইনাস, আর ফর্মিক অ্যাসিডের বেলায় লিখলাম H প্লাস প্লাস HCOO মাইনাস, এই লিখেছিলাম। অর্থাৎ একটা জিনিস দেখতে পেয়েছিলাম, HCl এর বেলায় H প্লাস Cl মাইনাস হয়েছিল। আর আমি আরেকটা উদাহরণ নিচ্ছি, CH3COOH, এইটার বেলায় H প্লাস প্লাস CH3COO মাইনাস এইটা হয়েছিল। এবার দেখো, তুমি বলবে যে স্যার এইটার মধ্যে তো একটি হাইড্রোজেন আছে, তাহলে রিপ্লেসেবল হাইড্রোজেনের কথা যদি বলতে হয়, বাংলায় হচ্ছে প্রতিস্থাপনযোগ্য হাইড্রোজেনের কথা যদি বলতে হয়, তাহলে এই হাইড্রোজেনটাই একমাত্র সবেদন নীলমণি, একেই একমাত্র প্রতিস্থাপন করতে পারবো। এই প্রতিস্থাপন কথাটার মানে কি? প্রতিস্থাপন কথাটার মানে হচ্ছে আমি যখন এই অ্যাসিডটাকে একটি ক্ষারের সঙ্গে বিক্রিয়া ঘটাবো, এই অ্যাসিডের এই H প্লাসটা জায়গায় অন্য কিছু এসে উপস্থিত হবে। অর্থাৎ সহজ কথায় এই HCl এর থেকে H অংশটা সরে যাবে, তেমনি CH3COOH এর থেকে এই H অংশটা সরে যাবে। অর্থাৎ যে সরে যাচ্ছে তাকেই তার মানে আমি প্রতিস্থাপিত করতে পারলাম, রিপ্লেস করতে পারলাম।
তাই জন্য এই হাইড্রোজেনটাকে রিপ্লেসেবল হাইড্রোজেন বলা হয়। এবং মজার ব্যাপারটা হচ্ছে এই CH3COH এর মধ্যে মোট দেখো হাইড্রোজেন আছে 4টে, এখানে একটা, এখানে 3টে। তার মধ্যে কিন্তু এই হাইড্রোজেন আর এই 3টে হাইড্রোজেনের মধ্যে সবকটাই কিন্তু প্রতিস্থাপনযোগ্য নয়। তার মানে কোনটা প্রতিস্থাপনযোগ্য সেটা বুঝতে গেলে এই অ্যাসিডটার স্ট্রাকচার সম্বন্ধে ধারণা থাকতে হবে, না হলে কিন্তু বোঝা সম্ভব নয়। অর্থাৎ এই যে H3 ঢুকে আছে, এই H3টা কিন্তু মোটেও রিপ্লেসেবল নয়, অর্থাৎ এটা প্রতিস্থাপনযোগ্য নয়, কেবলমাত্র এইটাই প্রতিস্থাপনযোগ্য। সেই জন্যই এই H প্লাসটা CH3CO মাইনাসের সঙ্গে মানে এই H3 গুলো বেরোয়নি, কেবলমাত্র এই H প্লাসটাই বেরিয়ে এসছে। তাহলে এর বেলায় অ্যাসিডের ক্ষারগ্রাহিতা হচ্ছে কটা হাইড্রোজেন আয়নস আছে, তাহলে এর বেলায় ক্ষারগ্রাহিতা 1, এর বেলাতেও ক্ষারগ্রাহিতা 1। তাহলে বেসিসিটি অফ HCl সেটা তার মানে 1, বেসিসিটি অফ CH3COOH সেটাও হচ্ছে 1। আচ্ছা, আমরা এখানে একটা উদাহরণ এর আগে আলোচনা করেছিলাম, সেটা আরেকবার লিখছি। H2SO4 সেটা কীরকমভাবে ভেঙেছিল, 2H প্লাস প্লাস SO4 2 মাইনাস। এখানে কটা রিপ্লেসেবল হাইড্রোজেন বেরিয়েছিল, দুটো। তাহলে বেসিসিটি অফ H2SO4 সেটা হচ্ছে 1 হবে না, সেটা হচ্ছে 2। অর্থাৎ যেহেতু সালফিউরিক অ্যাসিড তার মধ্যে থাকা দুটো হাইড্রোজেনকেই প্রতিস্থাপিত করে দিতে পারে, সেই জন্যে সালফিউরিক অ্যাসিডের বেসিসিটি হচ্ছে 2। কি দিয়ে রিপ্লেস করবে না, বেস দিয়ে, মানে ক্ষার দিয়ে। সেই রিয়াকশানে আসেনি এখনো। আর অ্যাসিডিটি হবে বেশ ঠিক উল্টো জিনিসটা। অর্থাৎ ধরো NaOH এর মধ্যে এটা যদি ভাঙে Na প্লাস OH মাইনাস, এই জিনিসটা তৈরি হবে। কিন্তু যদি FeOH হোল 3 এইটা যদি ভাঙে, তাহলে Fe3 প্লাস প্লাস 3OH মাইনাস। এখানে কটা OH আছে, 3টে। তাহলে আমার এর বেলায় প্রথম এই সোডিয়াম হাইড্রোক্সাইডের বেলায় এর অ্যাসিডিটি অফ NaOH তাহলে আমরা বলতে পারবো 1। আর অ্যাসিডিটি অফ ফেরিক হাইড্রোক্সাইড FeOH হোল 3 তার বেলায় দেখো এটা হচ্ছে 3, অর্থাৎ কতগুলোই OH মাইনাস আছে। তাহলে বেসিসিটি আর অ্যাসিডিটি সম্বন্ধে আশা করি ধারণাটা পরিষ্কার হয়েছে আমাদের। এরপর আমরা সরাসরি ঢুকে যাব ওই অ্যাসিড বেস রিয়াকশন, যেটাকে টাইট্রেশন রিয়াকশন বলে, প্রশমন বিক্রিয়া। প্রশমন বিক্রিয়া কাকে বলে? প্রশমন বিক্রিয়া হচ্ছে সেই বিক্রিয়া যেখানে অ্যাসিড এবং বেস রিয়াকশন করে অ্যাসিডের প্রপার্টি এবং বেস বা ক্ষারের প্রপার্টি পুরোপুরি হারিয়ে ফেলে, এবং তাছাড়া লবণ তৈরি হয়, মানে সল্ট তৈরি হয়, আর জল উৎপন্ন হয়। এই ধরনের বিক্রিয়াকে বলা হয় প্রশমন বিক্রিয়া বা নিউট্রালাইজেশন রিয়াকশন বা টাইট্রেশন রিয়াকশন, সবগুলোই বলা হয়। আচ্ছা, টাইট্রেশন রিয়াকশনে ঢোকার আগে আরেকটি ছোট্ট জিনিস উল্লেখ করে নিই, সেটা হচ্ছে আমি অ্যাসিডের বেলায় কোনো সমস্যা নেই, বেসের বেলায় কিছু বেস আছে যেটা হচ্ছে ওয়াটার সলিউবল, আর কিছু বেস আছে যেটা ওয়াটার ইনসলিউবল, জলে গলে না। যে বেসগুলো ওয়াটার সলিউবল তাদেরকে বলা হয়, তাদের নাম দেওয়া হয়েছে অ্যালকালি, বাংলায় বলা হয় ক্ষার। এটা কি? ক্ষারক। এর আলাদা কোনো নাম নেই। অর্থাৎ সেই জন্য একটা প্রশ্ন আসতে পারে
যে ব্যাখ্যা করো যে সব ক্ষারকই ক্ষার, কিন্তু সব ক্ষার, উল্টো বললাম, সব ক্ষারই ক্ষারক কিন্তু সব ক্ষারক ক্ষার নয়। অর্থাৎ অল বেসিস আর অ্যালকালিস, বা অল, ভুল বলছি আবার, অল অ্যালকালিস আর বেসিস বাট অল বেসিস আর নট অ্যালকালিস। তার মানেটা কি দাঁড়ায়? তার মানেটা হচ্ছে যে যে সমস্ত অ্যালকালিগুলো ওয়াটার সলিউবল, যেমন ধরো এই উদাহরণগুলো মনে রাখতে হবে, কেমিস্ট্রিতে মনে রাখার জিনিস প্রচুর। এইগুলো হচ্ছে যেমন হচ্ছে অ্যালকালি, একদম সুন্দর। তাহলে এগুলোকে অ্যালকালি বলতে পারি, বেস বলতে পারি, কিছুতেই কিছু অসুবিধা নেই। কিন্তু ওয়াটার ইনসলিউবল অ্যালকালি হয়, হ্যাঁ হয়। যেমন FeOH3 একটু আগেই লিখলাম, ফেরিক হাইড্রোক্সাইড, এবার এটা জলে গলে না, OH3 থাকা সত্ত্বেও কিন্তু জলে গলে না, তাহলে এটা কিন্তু বেস কিন্তু অ্যালকালি নয়। এই নিয়ে প্রশ্ন যেটা আসে সেটা তাহলে বুঝতে পারলে, আমরা স্টেটমেন্টটা হচ্ছে এরকম: অল অ্যালকালিস আর বেসেস বাট অল বেসেস আর নট অ্যালকালিস। সব ক্ষারই ক্ষারক কিন্তু সকল ক্ষারক ক্ষার নয়। আচ্ছা, এবার আমরা নিউট্রালাইজেশন রিঅ্যাকশনে প্রবেশ করি। নিউট্রালাইজেশন রিঅ্যাকশন কি একটু আগেই বলেছি। তা নিউট্রালাইজেশন রিঅ্যাকশন ডেফিনেশন লেখবার সময় দুটো জিনিসের উল্লেখ করতে হবে, দুটো জিনিসের উপর গুরুত্ব রাখতে হবে। এক নম্বর হচ্ছে বাংলায় লিখলে তুল্য পরিমাণ অ্যাসিড, ইংরেজিতে বলা হয় ইকুইভ্যালেন্ট কোয়ান্টিটি অফ অ্যাসিড, তুল্য পরিমাণ ক্ষার, ইকুইভ্যালেন্ট কোয়ান্টিটি অফ বেস। এই দুটোর মধ্যে রিঅ্যাকশন হবে। রিঅ্যাকশন হয়ে কি তৈরি হবে? লবণ তৈরি হবে আর জল তৈরি হবে। এবং এই বিক্রিয়া হবার পর মিডিয়ামের মধ্যে অ্যাসিড একটুও পড়ে থাকবে না আর তোমার ক্ষারও কোনোটাই পড়ে থাকবে না। সেই জন্যই এই তুল্য পরিমাণ কথাটা উল্লেখ করেছি। এইবার তুল্য পরিমাণ কথাটার মানে কি? হোয়াট ইজ ইকুইভ্যালেন্ট কোয়ান্টিটি, এই কথাটার মানে কি? এই কথাটার মানে একটা উদাহরণ ছাড়া কিন্তু বোঝাতে পারবো না। আচ্ছা, আগে একটা অ্যাসিড বেস রিঅ্যাকশন এমনি দেখাই। সবচেয়ে সহজ অ্যাসিড বেস রিঅ্যাকশন হচ্ছে NaOH প্লাস HCl। এটা হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড, হাইড্রোক্লোরিক অ্যাসিড ইকুয়াল টু NaCl খাদ্য লবণ প্লাস H2O। NaCl সোডিয়াম ক্লোরাইড হচ্ছে সেই নুন যেটা আমরা খাই। এটা হচ্ছে অ্যাসিড, এটা হচ্ছে বেস, এটা হচ্ছে অ্যাসিড, এটা হচ্ছে সল্ট, এটা ওয়াটার। পুরোপুরি হলো। আমরা মলিকিউলার ওয়েট হিসেব করতে শিখেছি। মলিকিউলার ওয়েট হিসেব করতে শিখেছি কীরকম ভাবে? না, অ্যাটমিক ওয়েটগুলোকে যোগ করে করে। তাহলে সোডিয়াম হাইড্রোক্সাইডের একটুখানি মলিকুলার ওয়েটটা বার করি। সোডিয়ামের হচ্ছে 23, অক্সিজেনের হচ্ছে 16, হাইড্রোজেনের হচ্ছে 1। তাহলে যোগ করলে NaOH এর বেলায় কত হয়? 40। তাই হয়তো HCl এর বেলায় আসি। HCl এর বেলায় ধরা যাক, এইটা থেকে লিখি, H হচ্ছে 1, ক্লোরিন হচ্ছে 35.5, তাহলে HCl এর হচ্ছে 36.5। তার মানে সহজ কথায় বলতে গেলে 40 গ্রাম NaOH is equivalent to 36.5 গ্রাম
HCl, বা ঘুরিয়ে বললে আমাদের তো মূল কনসেপ্ট মোটামুটি হয়েছে। 40 গ্রাম NaOH, তার মানে NaOH এর মলিকুলার ওয়েট হচ্ছে 40, তাহলে এই 40 গ্রাম NaOH কে 1 মোল NaOH বলতে পারি। তাহলে 1 মোল NaOH is equivalent to, equivalenceর সাইন হচ্ছে এরকম তিনখানা প্যারালাল লাইন, 1 মোল HCl। ইকুইভ্যালেন্ট জিনিসটা বোঝাতে পারলাম আশা করি, কিন্তু সব জায়গায় এই 1 মোল NaOH 1 মোল HCl এর সঙ্গে ইকুইভ্যালেন্ট হবে না। সেই রকম একটা রিয়াকশন দেখি, তাহলে দুটোকে কম্পেয়ার করতে পারবো। ধরা যাক NaOH প্লাস H2SO4 ইকুয়াল টু Na2SO4, সোডিয়াম সালফেট তৈরি হয় আর তার সঙ্গে জল তৈরি হয়। ইকুয়েশনটা ব্যালেন্স করা নেই, কারণ এখানে দেখো Na2 সোডিয়াম সালফেট, তাহলে এখানে 2 হবে, আর বাদ বাকি দেখি এইখানে বোধহয় আর একটা 2 বসতে চাইছে, অর্থাৎ দুটো হাইড্রোজেন মোট 4টে হাইড্রোজেন, এখানে মোট হচ্ছে 4টে হাইড্রোজেন। এখানে একটা লাইন টেনে দিই, এই তাহলে দেখো এইখানে 2 আছে আর এখানে কিছু নেই, মানে 1 আছে। তাহলে ঘুরিয়ে বলতে গেলে 2 moles of NaOH is equivalent to 1 mole of H2SO4, বা ঘুরিয়ে 2 moles মানে 1 মোল মানে 40 গ্রাম, তাহলে 2 moles মানে 80 গ্রাম NaOH is equivalent to H2SO4 এর যদি মলিকুলার ওয়েট হিসাব করো হবে 98 গ্রাম। এখানটায় দেখিয়ে দিচ্ছি, H2SO4 হাইড্রোজেনের হচ্ছে 1 into 2, তার মানে 2, S হচ্ছে 32 আর O হচ্ছে 16 into 4 মানে হচ্ছে 64, তাহলে 64 আর 32 যোগ করলে 96 আর তার সঙ্গে 2 যোগ করলে টোটাল হচ্ছে 98। হাইড্রোজেন দুটো আছে, অক্সিজেনও 4টে আছে, 98 গ্রাম H2SO4। অর্থাৎ সবসময় যে 1 মোল NaOH নেব 1 মোল H2SO4 নিলেই যে আমার এই ইকুইভ্যালেন্ট কোয়ান্টিটি হবে তা কিন্তু নাও হতে পারে। সেটা ডিপেন্ড করছে যে অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া ঘটাচ্ছ বা যে বেসের সঙ্গে বিক্রিয়া ঘটাচ্ছ সেটা তার বেসিসিটি কত। এই অ্যাসিডের বেসিসিটি হচ্ছে 2, সেই জন্য আমার এখানে বেসটা 2 মোলস লেগেছে। এই বেসটার অ্যাসিডিটি কত 1, সেই জন্য বেসটা 2 মোলস লেগেছে। যদি দুটোই এমন জিনিসের মধ্যে যদি রিয়াকশন করাতে সেক্ষেত্রে দুটোই 1 মোল নিলেই কাজ হতো। সেরকম একটা এক্সাম্পল দেখাই, তাহলে আরো ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। যেমন ধরা যাক ক্যালসিয়াম হাইড্রোক্সাইড মানে কলিচুন, যেটা দিয়ে আমরা পানি দিয়ে খাওয়া হয় বা দেয়াল রং করা হয়, এইটাকে বলা হয় কলিচুন। তার ফর্মুলা হচ্ছে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড CaOH2। তাহলে CaOH2 এইটার সঙ্গে কে রিয়াকশন করছে না H2SO4 রিয়াকশন করছে। এই CaOH2 এইটা আসলে কিন্তু ডাইবেসিক বলবো না, ডাই অ্যাসিডিক বেস। ডাই অ্যাসিডিক বেস কেন না, এটা Ca2+ আর প্লাস 2OH- এইটা তৈরি করে। তেমনি করে H2SO4 এও বেটা H2H+ প্লাস SO4 2- এইটা তৈরি করে। এখানে দুটো OH- তৈরি হচ্ছে, এখানে দুটো H+ তৈরি হচ্ছে। এদের মধ্যে যখন রিয়াকশন হয় তখন কি তৈরি হয়, CaSO4 ক্যালসিয়াম সালফেট প্লাস 2H2O। এই রিয়াকশনটা দেখো ব্যালেন্সড হয়ে গেছে। এখানে 2টা বসিয়ে ব্যালেন্স করে দিয়েছি। এখানে হাইড্রোজেন এখানে 2, এখানে 2 মানে 4টে, এখানে অক্সিজেন এখানে 4টে আর এখানে 2, মোট 6টা।
দেখি এখানে 4টে আর এখানে 2টো, মোট 6টা। তাহলে দেখো এইখানে পদ কি আছে না 1, এইখানে কি আছে 1, তাহলে 1 মোল COH whole 2 is equivalent to 1 mole H2SO4। তার মানে এটাও যেহেতু ডাইবেসিক, এটাও যেহেতু ডাইঅ্যাসিডিক, এটাও যেহেতু ডাইবেসিক, তাহলে দুজনেরই 1 মোল লেগেছে। কিন্তু একটা ডাইবেসিক, একটা ডাইবেসিক, একটা মোনোঅ্যাসিডিক, সেক্ষেত্রে কিন্তু এই জিনিসটা 2 মোলস লেগে যাচ্ছে। অর্থাৎ H2SO4 এর সঙ্গে রিয়াকশন করতে গেলে NaOH আমাকে 2 মোলস নিতে হচ্ছে। তাহলে 1 মোল H2SO4 এর ইকুইভ্যালেন্ট হচ্ছে 2 মোল, হোয়ারাস এই ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের বেলায় 1 মোল H2SO4 এর ইকুইভ্যালেন্ট হচ্ছে 1 মোল। অর্থাৎ ইকুইভ্যালেন্স জিনিসটা কিন্তু অন্যরকম। ইকুইভ্যালেন্স জিনিসটা হচ্ছে মানে আমি যার সঙ্গে রিয়াকশন ঘটাতে চাইছি তার তুলনায় আমি আরেকটি যে বিক্রিয়ক পদার্থকে ব্যবহার করছি সেই বিক্রিয়ক পদার্থটা কতটা দিলে আমার ওই রিয়াকশনটা পুরোপুরি কমপ্লিট হবে। কোনো এমন পদার্থ আনরিয়াক্টেড অবস্থায়, অবিক্রিয়াজাত অবস্থায় কিন্তু পড়ে থাকবে না, এটা হচ্ছে আমার উদ্দেশ্য। তাহলে সেই উদ্দেশ্যটা সফল। তাহলে আমরা এই ধরনের রিয়াকশনকে কি রিয়াকশন বলি? নিউট্রালাইজেশন রিয়াকশন। বানানটা হচ্ছে, এদিকটা মুছে দিলাম, এই ধরনের রিয়াকশনকে বলা হয় নিউট্রালাইজেশন রিয়াকশন। বাংলায় এর আর একটা নাম হচ্ছে টাইট্রেশন, ইংরেজি নাম। বাংলায় নাম হচ্ছে প্রশমন বিক্রিয়া। নিউট্রালাইজেশন কেন না, এই প্রোডাক্ট পার্টটায় এই যে যেমন NaCl আর H2O তৈরি হচ্ছে, এইখানে কোথাও অ্যাসিডের ধর্মও নেই উপস্থিত, ক্ষারের ধর্ম উপস্থিত নেই, সেই জন্য এটাকে নিউট্রালাইজেশন রিয়াকশন বলে। এই নিউট্রালাইজেশন রিয়াকশন কিভাবে ঘটানো হয় ল্যাবরেটরিতে, পরীক্ষাগারে? ধরো তোমাকে একটা আননোন অ্যাসিড দিয়েছে, আননোন বেস দিয়েছে, তুমি জানো না, বা হয়তো একটা নোন আর একটা আননোন, কোনটা কতটা লাগবে তোমার জানা নেই। সেইটা করার জন্য দুটি যন্ত্রের প্রয়োজন হয়, একটাকে বলা হয় পিপেট, একটাকে বলা হয় বুরেট। পিপেট দেখতে হচ্ছে এইরকম টাইপের, কাঁচের তৈরি হয়, দুমুখ খোলা। এটা মোটামুটি 20 ml এরও হয়, 25 ml এরও হয়। 20 ml এরও ধরো তুমি পিপেট নিয়েছো। এইবার যে দ্রবণে ক্ষার আছে সেই ক্ষারের মধ্যে একটা প্রান্ত ডুবিয়ে এই প্রান্তটা মুখে করে সাক করা হয়, অর্থাৎ যেভাবে জল টানি আমরা সেভাবে টানা হয়। তাহলে এই ক্ষারটা এখান দিয়ে উঠে এখানে একটা দাগ দেওয়া থাকে, এই দাগ অবধি উঠে গেলে জলটা, মানে এই ক্ষারটা আমরা টানা বন্ধ করে দিই, দিয়ে আমরা এর মধ্যে যতটা রইল অ্যামাউন্ট অফ অ্যালকালি, সেটাই হচ্ছে এক্স্যাক্টলি 20 ml। আমরা এবার সেই 20 mlটাকে একটা কন্টেনারে ট্রান্সফার করে দিই। ট্রান্সফার করে দেওয়ার পর এটা বুঝতে পারছো, আমরা এখানে বুড়ো আঙুল দিয়ে চেপে রাখি যাতে না তলা দিয়ে নেমে চলে আসে। সেই অবস্থাটাকে তুলে আঙুলটা সরিয়ে দিলেই যখন এয়ার প্রেশারটা রিলিজ করে দিই তখন গোটা অ্যালকালিটা এটা এসে জমা হয়। এটা হচ্ছে অ্যালকালি। পিপেট ব্যবহার করা হয় অ্যালকালিতে, অ্যাসিডে নয় কিন্তু, হ্যাঁ, এটা মনে রেখো। পিপেটিং করা হয়, এই যন্ত্রটার নাম হচ্ছে PIPETTE, বাংলায় পয়সী পয়কা ট, পিপেট। এরপরে যে যন্ত্রটা ব্যবহার করা হয় সেটা হচ্ছে বুরেট। বুরেট যন্ত্রটা কিরকম? বুরেট যন্ত্রটা এরকম একটা চোঙাকৃতি, যার এইখানে একটা কলের ব্যবস্থা করা আছে। এটা এবার স্ট্যান্ডে আটকানো থাকে, সেটা ছেড়ে দাও, সেটা আমি দেখাচ্ছি না। সেই বুরেটটায়
গায়ে মার্কিং করা আছে, এরকমভাবে মার্কিং করা আছে, এই মার্কিং আছে। মার্কিংটা কিরমভাবে থাকে না, মার্কিংটা উপরে 0 থাকে, ধরো মোটামুটি যেগুলো ল্যাবরেটরিতে যে বুলেট ব্যবহার হয় 50 ml মার্ক অবধি মার্ক করা থাকে। অর্থাৎ তুমি তার মানে এই দাগ অবধি অ্যাসিড সলিউশনটা যদি নাও তাহলে সেই সলিউশনের ভলিউম হবে 50 ml। উপর থেকে মার্ক করা কেন না, তুমি যখন কল খুলবে এক ফোঁটা করে অ্যাসিড পড়বে, আস্তে আস্তে অ্যাসিডের লেভেলটা এই বুলেট বরাবর কমতে 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 নামবে। তাহলে প্রথমে যদি 0 থাকে, তুমি ধরো এখান থেকে এইটুকু নেমেছে, তাহলে তুমি এই দাগটা যদি ধরো 10 হয়, 10 ml যদি হয়, তাহলে তুমি বুঝতে পারবে যে 10 ml অ্যাসিড খরচ হয়েছে। আর যদি উপরে 50 থাকতো, 50 থেকে 40 নামতো, তখন আবার 50 থেকে 40 তোমাকে বিয়োগ করে 10 বার করতে হতো। এক্সাক্ট তো 10 সবসময় হবেই এমন নয়, হয়তো 47.3 গিয়ে থেমে গেল, তাহলে 50 থেকে 47.3 সেটা আবার বিয়োগ করতে গিয়ে ভুল করবে। তার চেয়ে আমরা উপরে যদি 0 দাগটা রাখি, আমার যে দাগে গিয়ে থামলো 7.3 তে গিয়ে থামলো, তাহলে আমার 7.3 ml অ্যাসিড খরচ হয়েছে। এইবার কি করে বুঝবো কতটা অ্যাসিড খরচ হবে? তার জন্য এইখানে এই অ্যালকালি দ্রবণের মধ্যে একটা কালার মেশানো থাকে, এই কালারটাকে বলা হয় ইন্ডিকেটর, বাংলায় বলা হয় নির্দেশক। কি নির্দেশ করে? ডাইরেক্টর নয়, ডাইরেক্টরেরও বাংলা হচ্ছে নির্দেশক। তা ইন্ডিকেটরের কাজ হচ্ছে ইন্ডিকেট করা অ্যালকালি সলিউশনকে বা অ্যাসিড সলিউশনকে, বা কালার চেঞ্জ দিয়ে নিউট্রালাইজেশন পয়েন্টটাকে ইন্ডিকেট করা। অর্থাৎ আমি যেমন ধরো ফেনলথেলিন বলে একটা ইন্ডিকেটর আছে, যেটা অ্যালকালি সলিউশনে 1 ফোঁটা তুমি যদি দিয়ে দাও, গোটা সলিউশনটা পিঙ্ক হয়ে যাবে। এই গোটা সলিউশনটা যেই পিঙ্ক হয়ে গেল, তুমি তার মানে বুঝলে যে এর মধ্যে অ্যালকালি আছে। তুমি এবার এখানে কলটা ধীরে ধীরে খুলেছো, 1 ফোঁটা অ্যাসিড পড়লো, তুমি একটা গ্লাস রড দিয়ে ভালো করে এটাকে নাড়ালে, তখনও দেখলে পিঙ্ক আছে। 2 ফোঁটা 3 ফোঁটা 4 ফোঁটা এক এক করে ফোঁটা ফেলছো আর গ্লাস রড দিয়ে নাড়িয়ে যাচ্ছ। এইবার তুমি লাস্ট একটা ফোঁটা ফেলবার সঙ্গে সঙ্গে দেখলে এই যে গোলাপি রংটা নিমেষের মধ্যে কালারলেস হয়ে গেল। অর্থাৎ যে লাস্ট ফোঁটাটা ফেলার সঙ্গে সঙ্গে কালারলেস হয়ে গেল, গোলাপি ভাব আর রইল না সলিউশনটা, তাহলে সেই অবস্থায় এই সলিউশনটা আমরা বলতে পারি ইট ইজ নিউট্রাল সলিউশন। কারণ ফিনলথেলিন জাস্ট তোমার ওই সলিউশনে মানে নিউট্রাল সলিউশনে ইট বিকামস কালারলেস। ও নিউট্রাল সলিউশনে অর্থাৎ জলেতে যদি তুমি ফিনলথেলিন যোগ করো, দেখবে ও কোনো কালার দেখাচ্ছে না, কালারলেস দেখায়। তাহলে অ্যালকালি ধর্মটা যতক্ষণ ছিল ততক্ষণ পিঙ্ক দেখাচ্ছিল, যেই মুহূর্তে অ্যালকালি ধর্মটা একবারে চলে গেল, সেই মুহূর্তে কিন্তু এই গোলাপি রংটা ভ্যানিশ করে গেল। ফলে এই যে চেঞ্জ অফ কালার, ইন্ডিকেটরের কাজ হচ্ছে তাই এই চেঞ্জ অফ কালারের মধ্যে দিয়ে নিউট্রালাইজেশন পয়েন্টটাকে ধরিয়ে দেওয়া। তখন আমি হিসেব করব এবার যে কত ml অ্যাসিড খরচ হলো, বুলেট থেকে পেয়ে যাব। কত ml অ্যালকালি নিয়েছিলাম সেটা পিপেটের গায়ে রিডিং থেকে পেয়ে যাব। তাহলে কত ml অ্যাসিডের সঙ্গে কত ml অ্যালকালি রিয়াক্ট করলো, কত রিয়াক্ট করার কথা ছিল, সব কিছু আমরা পেয়ে যাব। তাহলে এই ধরনের রিয়াকশানকে বলা হয় টাইট্রেশন রিয়াকশান বা নিউট্রালাইজেশন রিয়াকশান। এবং সেটা বোঝার জন্য আমাদের কি ব্যবহার করা হয়, নির্দেশক। তোমাদের বইতে দেখবে আরও 2-3টে নির্দেশকের নাম দেওয়া আছে, যেমন লিটমাস, মিথাইল অরেঞ্জ, মিথাইল ব্লু, এবং তাদের অ্যাসিড সলিউশনে একরকম কালার, বেসিক সলিউশনে আরেক রকম কালার, নিউট্রাল সলিউশনে আরেক রকম কালার। এই কালার চেঞ্জ দিয়ে আমরা ভালো বুঝতে পারি যে কোনটা কি। এবং তবে হ্যাঁ, এতগুলো যে ইন্ডিকেটর আছে, সব ইন্ডিকেটর সব ধরনের টাইট্রেশনের ক্ষেত্রে ভালো পারফরমেন্স দেখায় না। কিছু কিছু ইন্ডিকেটর আছে যারা উইক অ্যাসিড স্ট্রং বেস, এদের ক্ষেত্রে ভালো পারফরমেন্স দেখায়। কারোর ক্ষেত্রে স্ট্রং বেস উইক অ্যাসিডের ক্ষেত্রে ভালো পারফরমেন্স দেখায়। সেটা যারা এক্সপেরিমেন্ট করেন তারা জানেন কোন ক্ষেত্রে কোন ইন্ডিকেটর ভালো পারফরমেন্স দেখাতে পারে। আর আরেকটা কথা, সেটা আরেকটু আমরা পরের দিনে আলোচনা করব। আরেকটা যেটা কথা বলে দিই সেটা হচ্ছে যে এই যে ইন্ডিকেটরগুলো, এই ইন্ডিকেটরগুলো কিন্তু তোমার কালার চেঞ্জ দিয়ে আমাদের নিউট্রালাইজেশন পয়েন্টটাকে ডিটারমাইন করছে। এই ইন্ডিকেটরগুলো তুমি এই ফিনলথেলিনের ক্ষেত্রেই বলি, ফিনলথেলিন
ধরো তুমি এইখানে এক ফোঁটা অ্যাসিড লাস্ট যে ফোঁটাটা ফেলার সঙ্গে সঙ্গে গোলাপি রংটা ডিসকালার হয়ে গেল, সেই অবস্থায় এটা নিউট্রাল। তুমি যদি আরো 2-4 ফোঁটা অ্যাসিড ফেলে দাও এখানে, তখনও কিন্তু এটা কালারলেসই থাকবে, বিকজ ফিনলথেলিন ইজ অলসো কালারলেস ইন অ্যাসিড সলিউশন। তাহলে তোমার যদি ভুল করেও বেশি অ্যাসিড পড়ে যায়, তা সত্ত্বেও কিন্তু কালারলেসই থাকবে। তখন কিন্তু তুমি বুঝতে পারবে না যে আমার কোনটা মানে কোন পরিমাণ অ্যাসিডটা অ্যাকচুয়ালি প্রয়োজন হয়েছে এই রিয়াকশনটার জন্য। তাহলে আমাকে কি করতে হবে, আমাকে খুব কশাসলি এক্সপেরিমেন্টটা করতে হবে, ফোঁটা ফোঁটা করে ফেলতে হবে, যাতে করে আমরা এক ফোঁটা করে ফেললে জাস্ট অ্যালকালির নেচারটা কাটিয়ে জাস্ট নিউট্রাল হয়, যেন অ্যাসিডিক না হয়ে যায়। যেটা বলতে চাইলাম বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। বেশ, আজকে এই অবধি থাক। আমরা এই ডিসকাশন স্যার তাহলে ফেনোলাফথেলিন ইউজ করে কেন, মানে তিনটেতেই আলাদা রং হবে, এরকম ইউজ করাটা হয়তো বেশি এফিশিয়েন্ট। না, ব্যাপার হচ্ছে যে ফিনলথেলিনটা প্রথম কথা হচ্ছে কালারটা খুব প্রমিনেন্ট কালার, এবং তুমি ওই যে গোলাপি রংটা খুব এই অবস্থাতে, অর্থাৎ খুব ডাইলিউটেড অবস্থাতেও কিন্তু গোলাপি রংটা গোলাপিই থাকে। ফিনলথেলিন এফিসিয়েন্সি লেভেলটা খুব হাই, ঠিক আছে। আর আমি আর তোমাদের শুভেন্দু স্যার একটা এক্সপেরিমেন্ট করেছিলাম একবার, মানে মূলত করেছিলাম মেলায় দেখাবার জন্যে, কিন্তু সেটা শেষ অবধি আর করাতে পারিনি। সেটা হচ্ছে যে একটা জলের মধ্যে একটা বিকারে জল নেওয়া হয়েছে, সেই বিকারে 2-3 ফোঁটা অ্যামোনিয়াম হাইড্রক্সাইড, এটা উইক বেস, সেই উইক বেস 1-2 ফোঁটা ফেলে দেওয়া হয়েছে। এমনিতেই উইক, তাইতে 1 বিকার জলের মধ্যে 1-2 ফোঁটা অ্যামোনিয়াম হাইড্রক্সাইড আরও উইক, তাহলে তাইতে ফিনলথেলিন যোগ করা হয়েছে। সেই ফিনলথেলিনটা থাকার ফলে গোটা সলিউশনটা পিঙ্ক হয়ে গেছে। এই অবস্থায় আমি আর তোমাদের শুভেন্দু স্যার দুটো ফাঁপা কাঁচের নল মুখে লাগিয়ে দুজনে ফু দিচ্ছি ওই বিকারের জলের মধ্যে। এইভাবে কি হচ্ছে, আমাদের মুখ থেকে কার্বন ডাইঅক্সাইড যাচ্ছে, জলের মধ্যে বাবলিং হচ্ছে। কার্বন ডাইঅক্সাইড ইজ স্পেয়ারিংলি সলিবল ইন ওয়াটার, সামান্য পরিমাণে জলের দ্রাব্য। কার্বনিক অ্যাসিড তৈরি হচ্ছে, কার্বন ডাইঅক্সাইড জলের সঙ্গে রিয়াকশন করে কার্বনিক অ্যাসিড তৈরি করে। সেই কার্বনিক অ্যাসিড H2CO3, এই H2CO3 হচ্ছে উইক অ্যাসিড। এই উইক অ্যাসিড যত তৈরি হচ্ছে আস্তে আস্তে, তাহলে অ্যামোনিয়াম হাইড্রক্সাইড দোকানে ক্ষার বসে আছে, সেই ক্ষারত্বটাকে অর্থাৎ বেসিসিটিটাকে নষ্ট করছে। তাহলে একটা সময় আসবে ওই ফু দিতে 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 দ্য পিঙ্ক কালার উইল ভ্যানিশ। তাহলে ওইটাই দেখানোর আর কি, যে আমরা দেখুন ফু দিয়ে রংটাকে মানে ভাগিয়ে দিলাম আর কি, মানে সেই জাদু করার মতো, যে ছিল গোলাপি, জাস্ট ফু দিলাম। আচ্ছা, আমরা ফু দিচ্ছি না, আপনি ফু দিন, দেখুন গোলাপি রংটা ভ্যানিশ করে যাচ্ছে। ঠিক আছে, এইটা দেখাবো ভেবেছিলাম, কিন্তু দেখা গেল যে এতক্ষণ ফু দিতে হচ্ছে, প্রায় টানা হয়তো 10 মিনিট ক্রমাগত ফু দিয়ে গেলে তবে ওইটা ভ্যানিশ হচ্ছে। সুতরাং মেলায় যদি একটা স্টলে অতক্ষণ লোক দাঁড়িয়ে ফু দিতে বলা হয়, তাহলে লোক রেগে যাবে, পালিয়ে যাবে। সেই জন্য আমরা ওটার শেষ অবধি যাইনি আর কি। বুঝতে পারা গেল? স্যার এটা ট্রায়ালটা দেখেছিলাম আমরা, যখন প্রজেক্ট দেখাতে গেছিলাম তখন করছিলেন। হ্যাঁ, বেশ, যাক আজকের ক্লাস আপাতত শেষ করি। বই পড়ো, আমরা আবার নেক্সট ক্লাসে আলোচনা করবো।